আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম আপনাদের কাছে সিবিএলএম 9 এর দ্বিতীয় পার্টটা নিয়ে এসেছি। আগের ভিডিওতে হচ্ছে আমাদের যতটুকু কভার করেছি তার পরের অংশটুকু আমরা দ্বিতীয় ভিডিওতে নিয়ে এসেছি। এই সিবিএলএম এর নামটি হচ্ছে ডেলিভারিং কম্পিটেন্সি বেসড ট্রেনিং। আমরা এখানে বোঝানোর ক্ষেত্রে দুইটি ভাষা ব্যবহার করেছি, একটা হচ্ছে ইংরেজি এবং একটা বাংলা। বাংলাটা শুধুমাত্র আমাদের বোঝার ক্ষেত্রে স্পষ্টতা তৈরি করবে, আর ইংরেজিটা আমাদের হচ্ছে অ্যাসেসমেন্টে, রাউটডাউন বা অন্যান্য কর্মকাণ্ডে সহায়তা করবে। আল্লাহ আমাদের এই কর্মকাণ্ডকে সাদগায়ে জারিয়া হিসেবে কবুল করুন। আল্লাহ আপনাকে আমাকে কবুল এবং মঞ্জুর করুক। এখানে ছোট্ট একটি প্রোফাইল দেওয়া আছে, যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে ইমেল আইডিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। রব্বিজিদনা এলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ব্লুমস ট্যাক্সোনমি নিয়ে আমরা আলোচনা করব। ব্লুমস ট্যাক্সোনমি কি? বেঞ্জামিন ব্লুম হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমির জনক। আমেরিকান শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মনোবিজ্ঞানের অধ্যাপক বেঞ্জামিন স্যামুয়েল ব্লুম জীববিজ্ঞানে ব্যবহৃত ট্যাক্সোনমিতে আচরণিক ভাষার শিক্ষার উদ্দেশ্য প্রকাশ করেছেন। তিনি দীর্ঘ গবেষণা করে 1956 সালে শিক্ষার্থীর শিখন প্রক্রিয়াকে 3টি ডোমেইনে ভাগ করেছেন। বেঞ্জামিন স্যামুয়েল ব্লুম এর জীবনকাল ছিল 1913 সাল থেকে 1999 সাল পর্যন্ত। বেঞ্জামিন ব্লুম বলেন, শেখা একটি ঘটনা নয়, বরং এটি একটি প্রক্রিয়া। উনি এটাকে একটি প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন, ঘটনা হিসেবে উল্লেখ করেননি। বেঞ্জামিন ব্লুমের শ্রেণীবিন্যাস শিক্ষাবিদদের সাহায্য করে শিক্ষার্থীদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং স্কিলকে আরও উন্নত করতে, বা এই দুইটা জিনিস শিক্ষার্থীদের মধ্যে ডেভেলপ করার কাজে এটা লাগবে। এই মডেল ব্যবহার করে শিক্ষাবিদরা শিক্ষার যে লক্ষ্য আছে সেই লক্ষ্য তৈরি করতে পারবেন, মানে হচ্ছে অবজেক্টিভ তৈরি করতে পারবেন এবং শিক্ষার্থীদের বিচারশীলতা এবং নতুন ধারণাগুলো উৎপন্ন করার সুযোগ থাকে। ইংরেজিতে বলছে, লার্নিং ইজ নট অ্যান ইভেন্ট, ইট ইজ এ প্রসেস। ব্লুমস ট্যাক্সোনমি ইজ এ সেট অফ 3 হায়ারার্কিয়াল models used for classification of educational learning objectives into level of complexity and specificity. ব্লুমস ট্যাক্সোনমিতে যে 3টি ডোমেইনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে কগনিটিভ ডোমেইন, আরেকটা হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেইন, আরেকটা হচ্ছে সাইকোমোটর ডোমেইন। কগনিটিভ ডোমেইনে আমরা যদি বুঝতে চাই তাহলে এটা হচ্ছে আমাদের বলতে পারি মস্তিষ্ক, যেমন নলেজ, ইন্টেলেকচুয়াল, মেন্টাল স্কিল। এফেক্টিভ ডোমেইন আমাদের হৃদয়ের সাথে, যেমন অ্যাটিটিউড, বিলিভ, ভ্যালুজ, ইমোশন, গ্রোথ, ফিলিংস। আর সাইকোমোটর হচ্ছে হ্যান্ড, যেমন স্কিল, ডুইং, ম্যানুয়াল স্কিল, এগুলো। আরও সহজ করে বলতে গেলে কগনিটিভ ডোমেইন ইকুয়াল টু হচ্ছে আমাদের নলেজ, অ্যাফেক্টিভ ডোমেইন ইকুয়াল টু হচ্ছে আমাদের অ্যাটিটিউড, আর সাইকোমোটর ডোমেইন ইকুয়াল টু হচ্ছে আমাদের স্কিল। এখন কগনিটিভ ডোমেইনটা আসলে কি? কগনিটিভ ডোমেইনের মধ্যে উনি কগনিটিভ ডোমেইনকে 6টি ভাগে করেছেন, 6টি, যেমন রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ এবং ইভ্যালুয়েট এবং ক্রিয়েট। কগনিটিভ ডোমেইন হচ্ছে ব্যক্তির শিক্ষার্থীর জ্ঞান এবং বিকাশের সাথে সম্পর্কিত। সাধারণত একজন শিক্ষক শ্রেণী শেখানোর কাজে শিক্ষার্থীদের যেসব শিখানো উদ্দেশ্যের উপর গুরুত্ব দিয়ে থাকেন তার বেশিরভাগই হচ্ছে কগনিটিভ ডোমেইনের অন্তর্ভুক্ত। তবে এই ধরনের শিক্ষার্থীর সামগ্রিক শিখনকে নিশ্চিত করে না। যেমন কগনিটিভ ডোমেইন ডিলস উইথ মেন্টাল স্কিল, এটা মেন্টাল স্কিল নিয়ে ডিল করে। দ্য কগনিটিভ ডোমেইন এইমস টু ডেভেলপ দ্য মেন্টাল স্কিল অ্যান্ড দ্য অ্যাকুইজিশন অফ নলেজ of the individual such as problem solving and basic recall. তাহলে অ্যাফেক্টিভ ডোমেইনে কি? অ্যাফেক্টিভ ডোমেইনে বলতেছে যে অ্যাফেক্টিভ ডোমেইনের ক্ষেত্রে ধাপগুলো হচ্ছে রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালুইং, অর্গানাইজেশন আর হচ্ছে ক্যারেক্টারাইজেশন। অ্যাফেক্টিভ ডোমেইনে শিক্ষার্থীর আগ্রহ, দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধের পরিবর্তন এবং যথাযথ গুণ বিচার ও খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বিকশিত হয়। শিখনের এই ক্ষেত্রে ব্যক্তির আবেগ এবং অনুভূতির সাথে সম্পর্কিত। উদাহরণস্বরূপ বলা হয় যে শিক্ষার্থীরা গণতন্ত্রকে শ্রদ্ধা করবে এবং যখন সেটা বুঝতে পারবে যে গণতন্ত্রের গুরুত্ব কতটুকু, তখন বাড়ি এবং বিদ্যালয় উভয় জায়গায় সে গণতান্ত্রিক রীতিনীতি চর্চা করবে। তাহলে অ্যাফেক্টিভ ডোমেইন ডিলস উইথ দ্য গ্রোথ অফ ইউর অ্যাটিটিউড, ভ্যালুজ, ফিলিংস অ্যান্ড ইমোশন, এনথুজিয়াজম অ্যান্ড মোটিভেশন
An affective domain talks about the way in which a student responds to internal and external phenomena emotionally. আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমরা খুব খুশি হব, কারণ আরও এই ধরনের যাদের এটা দরকার যে মানুষগুলো আসলে টিবেটকে ভালোবাসে সেই মানুষগুলোর কাছে এটা আসলে পৌঁছে যাবে। আর আপনারা যদি কমেন্টস করেন আমরা খুবই উপকৃত হব, কারণ আপনাদের কনস্ট্রাকটিভ এবং ইফেক্টিভ ফিডব্যাক আমাদেরকে আরও সামনের দিকে আরও ভালো করতে সাহায্য করবে। তাহলে সাইকোমোটর ডোমেনটি আমরা কি বললাম? সাইকোমোটর ডোমেনে আছে হচ্ছে ইমিটেশন, ম্যানিপুলেশন, প্রিসিশন, আর্টিকুলেশন আর হচ্ছে ন্যাচারালাইজেশন। তা সাইকোমোটর ডোমেন বলছে সাইকোমোটর ডোমেইনের উদ্দেশ্য অর্জনের জন্য মন এবং পেশি একসাথে কাজ করে। এটা অনেকটা হাতে কলমে কাজ করার সাথে সম্পর্কযুক্ত। সাধারণত একে বলা হয় দক্ষতা। আমরা যে বললাম সাইকোমোটর ইকুয়াল টু দক্ষতা। মানুষের দৈহিক এবং মানসিক সক্রিয়তা বহিঃপ্রকাশকে আমরা সাইকোমোটর মনোপেশী দক্ষতা নামে অভিহিত করা হয়। এ ধরনের দক্ষতা বিকাশের জন্য প্রয়োজন অনুশীলন। আপনি প্র্যাকটিস করা ছাড়া সাইকোমোটর ডোমেইনকে আপনি ডেভেলপ করতে পারবেন না। তাহলে সাইকোমোটর ডোমেইন ডিলস উইথ দ্য ম্যানুয়াল অর ফিজিক্যাল স্কিল, ফিজিক্যাল ফাংশনস, বডি মুভমেন্ট। ইট ইজ দ্য ডুইং ডোমেইন। একে অল্টারনেটিভ ভাবে ডুইং ডোমেইনও বলা হয়। সাইকোমোটর বা ফিজিক্যাল স্কিল এক্সাম্পলস ইনক্লুড স্কিলস ইউটিলাইজেশন, হ্যান্ড আই coordination such as throwing a ball, driving a car, operating a machine, playing an instrument or typing। এগুলোই হচ্ছে আমাদের সাইকোমোটর ডোমেইনের উদাহরণ। এখন আমি আরো ডিটেলস ব্যাখ্যা বিশ্লেষণে যাব। কগনিটিভ ডোমেইনের যে আমরা যে বললাম কগনিটিভ ডোমেইন ইকুয়াল টু মস্তিষ্কের সাথে রিলেটেড, যেমন নলেজ, ইন্টেলেকচুয়াল, মেন্টাল স্কিল, হ্যাঁ এরকম। তাহলে কগনিটিভ ডোমেইনে আমরা কিভাবে জ্ঞান অর্জন করি, এই প্রক্রিয়া এবং ব্যবহার করি, যে প্রক্রিয়া ব্যবহার করি তাকে নিয়ে কাজ করে। যেমন যদি আপনি কোনো একটা টেক্সট, ছবি, অনুচ্ছেদ ইত্যাদি দেখে বা পড়ে শুনে সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সুন্দরভাবে উপস্থাপন করেন, স্মরণ করতে পারেন, তথ্য বিশ্লেষণ করতে পারেন, এই বিষয়গুলো কি কগনিটিভ ডোমেনের জ্ঞানমূলক ক্ষেত্রের অন্তর্গত। কগনিটিভ ডোমেনের এগুলো অংশ, যে আপনি যদি এগুলা দেখে মনে রাখতে পারেন, উপস্থাপন করতে পারেন, অ্যানালাইজ করতে পারেন। হ্যাঁ, কগনিটিভ ডোমেনের বুদ্ধিভিত্তিক দক্ষতার উপর দৃষ্টি নিবন্ধন করে, যেমন ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং যে অ্যাবিলিটি, সেটা হচ্ছে আপনার এই কগনিটিভ ডোমেইনের মাধ্যমে আসে। তাহলে কগনিটিভ ডোমেইন সম্পর্কে আরো বলছে ব্লুম টেক্সোনমির পরিমার্জন, রিভার্স ব্লুম টেক্সোনমি। 2001 সালে ব্লুমের প্রাক্তন কিছু শিক্ষা বিশেষজ্ঞগণ সম্মিলিতভাবে ব্লুমের শ্রেণীবিন্যাসের পরিমার্জন করে এর নামকরণ করে টেক্সোনমি ফর টিচিং, লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। 2001 সালে এটা চেঞ্জ হয়ে এর টেক্সোনমি ফর টিচিং, লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট নামেই নামকরণ করেন। Lauren Anderson was once a student of the famed Benjamin Bloom's, and David was one of the Bloom's partner as he devised his classical cognitive taxonomy. এখন কগনিটিভ টেক্সোনমি প্রথমে ছিল 1956 সালে, ছিল কি 1956 সালে ছিল নাউন ফর্মে। যেমন প্রথম ছিল নলেজ, তারপর ছিল কম্প্রিহেনশন, তারপর ছিল অ্যাপ্লিকেশন, তারপর ছিল অ্যানালাইজ, তারপর ছিল সিনথেসিস, তারপর ছিল ইভ্যালুয়েশন। এইটা ছিল হচ্ছে আমাদের 1956 সালে। 2001 সালে এটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল, নলেজের জায়গায় আমরা শব্দটা ভার্ব আসলো, রিমেম্বার, কম্প্রিহেনশনের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশনের জায়গায় অ্যাপ্লাই, অ্যানালাইসিসের জায়গায় অ্যানালাইজ, আর আমাদের ইভ্যালুয়েশনকে আগে আনা হয়েছে, তারপরে হচ্ছে ক্রিয়েটকে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এখন যেটা ফলো করবো সেটা তো 2001 সালেটা, রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভ্যালুয়েট অ্যান্ড ক্রিয়েট। প্রথমে রিমেম্বারকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমি শুধু জানি বা আমি মুখস্থ বিদ্যা, যেমন এখানে আপনার কোনো ধরনের কিছুই আপনার ওই মুখস্থ বিদ্যা ছাড়া কিছু নাই। যেমন আপনি একজন শিক্ষক প্রশ্ন করলো আপনাকে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি, আপনি এটা মুখস্থ, একেবারে মুখস্থ, আপনি বললেন যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম এই, বা জাপানের প্রধানমন্ত্রীর নাম কি, প্রেসিডেন্টের নাম কি আপনি বললেন, বা মৌলিক সংখ্যা কি। হ্যাঁ, এটা একেবারে মুখস্থ বিদ্যা আপনি ঝেড়ে দিলেন যে মৌলিক সংখ্যা হচ্ছে এইটা। তা কোনো বিষয়ে তথ্য জেনে প্রয়োজনে স্মরণ করার সামর্থ্য, অর্থাৎ কোনো বিষয়ে তথ্য, সূত্র, সংজ্ঞা, নীতি ইত্যাদি মুখস্থ করে শিক্ষার্থী কতটুকু স্মরণ করে পুনর্ব্যক্ত করতে পারলে তার সামর্থ্যকে বোঝায়। রিমেম্বারিং কি, আপনি 4 লাইনের
একটা কবিতার 4 লাইন, প্রথম 4 লাইন আপনি মুখস্থ বলতে পারলেন, এইটাই হচ্ছে আপনার রিমেম্বারিং। তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা কি? আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে নিজের মতো করে আমি এটা বুঝতে পারি, তুলনা করতে পারি। যেমন আপনাকে মৌলিক সংখ্যা কাকে বলে সেটা না জিজ্ঞেস করে বলা হইলো ব্যাখ্যা করো কেন 17 মৌলিক সংখ্যা, 17 কেন মৌলিক সংখ্যাটা তুমি ব্যাখ্যা করো। তার মানে আপনার এখানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ক্লিয়ার না থাকলে আপনি এটা ব্যাখ্যা করতে পারবেন না। কোনো কিছু বোঝার সামর্থ্য, শিক্ষার্থী কোনো বিষয় শিখে তার অর্থ বা মূল ভাব কতটুকু বুঝতে বা আয়ত্ত করতে পারলো সেই সামর্থ্যকে বোঝায়। মানে এটা শুধুমাত্র আন্ডারস্ট্যান্ডিং, বোঝার সামর্থ্য। আপনি নিজের অর্থ বা মূল ভাব বুঝে কতটুকু বুঝতে পারলেন, সেই কতটুকু আয়ত্ত করতে পারলেন, সেই সামর্থ্যটাই হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং। তাহলে অ্যাপ্লাইটা কি? প্রয়োগ হলো কোনো বিষয় সম্পর্কে অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগানো। অ্যাপ্লাই হচ্ছে আপনি যে জ্ঞানটা অর্জন করলেন সেই জ্ঞানটা কিভাবে আপনি বাস্তব জীবনে কাজে লাগাবেন। এর মাধ্যমে শিক্ষার্থীর ব্যবহারিক জ্ঞান, অর্জিত জ্ঞান এবং বোধগম্যতাকে তারা বাস্তব ক্ষেত্রে কতটুকু কাজে লাগাতে পারছে তার সামর্থ্যকে বোঝায়। যে জ্ঞানটা পেলাম সেটা আমি অ্যাপ্লাই করতে পারি কিনা। যেমন যদি কোনো টিচার আপনাকে জিজ্ঞাসা করে 100-র নিচে যে কোনো মৌলিক সংখ্যার মৌলিক গুণনীয়ক গণনা করো, তাহলে দেখেন আপনি যদি এই বিষয়টা সম্পর্কে মানে কি বলবো, এই বিষয় বাস্তব আপনি যদি কাজে লাগাতে না পারেন তাহলে আপনি এটা বের করতে পারবেন না। অর্জিত জ্ঞানকে, বোধগম্যতাকে বাস্তব ক্ষেত্রে আপনি লাগাতে পারলেই আপনি এটা বলতে পারবেন যে 100-র নিচে এতগুলো মৌলিক সংখ্যা আছে এবং তার গুণনীয়ক হচ্ছে এত। এখন বলছে অ্যানালাইজ। অ্যানালাইজ হচ্ছে বিশ্লেষণ, হলো কোনো বিষয় বা ঘটনা বা উপাদানগুলোকে অর্থপূর্ণভাবে ছোট ছোট অংশে ভাগ করার সামর্থ্য। অংশগুলো কিভাবে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত তা পার্থক্যকরণ এবং সংগঠনের মাধ্যমে ব্যাখ্যা করা। বিশ্লেষণ করতে পারা, টুকরো টুকরো অংশে বিভক্ত করা, বৈশিষ্ট্য বলতে পারা। যেমন দুইটি ভিন্ন উপন্যাসে উপস্থিত থিমগুলো তুলনা করে এর বৈসাদৃশ্য তুলে ধরুন। আপনি যদি দুইটা ভিন্ন উপন্যাসের উপস্থিত থিমগুলো তুলনা করে এর বৈসাদৃশ্য তুলনা করতে পারেন তাহলেই বোঝা যাবে যে আপনার অ্যানালাইজিং স্কিল আছে। কারণ এটা করতে গেলে আপনার অ্যানালাইজ মানে অ্যাবিলিটি থাকতে হবে। তারপর হচ্ছে কি বলছে, ইভ্যালুয়েট। ইভ্যালুয়েট হচ্ছে বস্তুর ধারণা বা মূল্য সম্পর্কে বিচার করাই হলো মূল্যায়ন। এক্ষেত্রে শিক্ষার্থী কোনো সমালোচনা, পর্যালোচনা, যুক্তি, প্রমাণ এবং তাৎপর্যের দিক বিবেচনা বিশ্লেষণ করে তার মূল্য বা মান যাচাই করার সামর্থ্যকে বোঝায়। দুইটা বস্তুর মধ্যে কোনটা ভালো এইটা আপনি জাজমেন্ট পাস করা। যেমন আপনাকে বললো দুইটা মোবাইলের মধ্যে কোনটা বেশি ভালো, এখন আপনার ইভ্যালুয়েট করার এবিলিটি যদি না থাকে তাহলে আপনি সাজেস্ট করতে পারবেন না যে আমার বাবার জন্য এটা ভালো। কারণ বাবা তো হচ্ছে আমার মানে বাবার জন্য তো হাই র্যাম দরকার নেই, বাবা ফোনে কথা বলবে এবং হচ্ছে দেখা গেল হোয়াটসঅ্যাপে একটু কথা বলবে, তাই না? তাহলে তার জন্য এইটা ভালো হবে বা এটা টেকসই হবে, এটা ব্যাটারি আবার লংজিভিটি বেশি। হ্যাঁ, এই যে এই যে ইভ্যালুয়েট করতে পারাটাই হচ্ছে এইখানে মূল কাজ। জাজমেন্ট ক্রিয়েট কি? ধরেন 2-3টা নলেজ একত্রিত করে একটা নতুন নলেজ তৈরি করা। যেমন পরস্পর সম্পর্কযুক্ত বিভিন্ন উপাদান একত্রিত করার মাধ্যমে কোনো ধারণার সামগ্রিক রূপ দেওয়া। অর্জিত জ্ঞানের সমন্বয়ে নতুন জ্ঞান বা ধারণার সৃষ্টি, কোনো নতুন সামগ্রী ডিজাইন করা এবং সমস্যা সমাধানের নতুন প্রস্তাব। যেমন একটি নতুন পণ্যের প্রচারণার বিপণন ও বিক্রয়ের জন্য একটি প্রচার অভিযানে একটি স্লোগান বা লোগো সম্বলিত স্টোরি বোর্ড তৈরি করা। এটা কিন্তু একটা ক্রিয়েটিভ, তাই না? আপনি একটা অ্যাড তৈরি করতেছেন, আপনি একটা লোগো তৈরি করতেছেন, এটা একটা ক্রিয়েট। এখানে 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 রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভ্যালুয়েট এগুলোর বিষয় না। এটা হচ্ছে আপনি নতুন একটা ক্রিয়েট তৈরি করতেছেন, অনেকগুলো নলেজ একত্রিত করে একটা নতুন নলেজ তৈরি করতেছেন। হ্যাঁ, এখন আমি যদি খুব শর্টে বলি, রিমেম্বার হচ্ছে কি প্রিভিয়াসলি লার্ন ইনফরমেশন, আন্ডারস্ট্যান্ডিং কি দ্য কম্প্রিহেন্সিভ অফ মিনিং অ্যান্ড ট্রান্সলেট অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ দ্য ইনস্ট্রাকশন। অ্যাপ্লাই এর ক্ষেত্রে যদি বলি, ইউজিং ওয়ার্ড দ্যাট ওয়াজ লার্নড ইন দ্য ক্লাসরুম অ্যান্ড ইউজ ইন দ্য সিমিলার সিচুয়েশন। তো আবার অ্যানালাইজের ক্ষেত্রে বলি, সেপারেটিং দ্য মেটেরিয়ালস অর কনসেপ্ট ইনটু কম্পোনেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল। আর ইভ্যালুয়েটের ক্ষেত্রে যদি বলি, জাজিং দ্য ভ্যালু অফ দ্য আইডিয়া, অবজেক্টস অর মেটেরিয়ালস। আর ক্রিয়েটের ক্ষেত্রে বিল্ড স্ট্রাকচার অফ প্যাটার্ন, পুটিং পার্টস টুগেদার। এখন এইটা যদি আমরা বাংলা যদি করতে চাই, রিমেম্বার হচ্ছে শুধু জানি মুখস্থ বিদ্যা,
আন্ডারস্ট্যান্ড হচ্ছে নিজের মতো করে বুঝি, তুলনা করতে পারি, উদাহরণ দিতে পারি। সেইটা অ্যাপ্লাই হচ্ছে যে জ্ঞানটা পেলাম সেটা অ্যাপ্লাই করতে পারি কিনা। অ্যানালাইজ হচ্ছে বিশ্লেষণ করতে পারি, টুকরো টুকরো অংশে বিভক্ত করতে পারি, বৈশিষ্ট্য বলতে পারি। ইভ্যালুয়েট হচ্ছে দুটি বস্তুর মধ্যে কোনটি ভালো সেটা জাজমেন্ট পাস করতে পারি। আর ক্রিয়েট হচ্ছে দুই তিনটা নলেজ একত্রিত করে একটা নতুন নলেজ তৈরি করতে পারি। এই জিনিসটাই হচ্ছে আমার কগনিটিভ ডোমেইনের মূল জিনিস। তাহলে এই যে কগনিটিভ ডোমেনে আমি লোয়ার অর্ডার থিঙ্কিং থেকে হায়ার অর্ডার থিঙ্কিং এ যাচ্ছি, এইখানে কিছু কমন ভার্ব আছে। যেমন হচ্ছে রিমেম্বারের ক্ষেত্রে হচ্ছে লিস্ট, রিসাইট, ডিফাইন, রিকল, আইডেন্টিফাই, রিকগনাইজ। আবার আন্ডারস্ট্যান্ডিং এর ওই জিনিসগুলো যখন আপনি লিখবেন তখন ডিসক্রাইব, এক্সপ্লেইন, সামারাইজ, ইন্টারপ্রিট, ডিসকাস, এরকম। অ্যাপ্লাই এর ক্ষেত্রে এরকম ক্যালকুলেট, অ্যানালাইজের ক্ষেত্রে ক্লাসিফাই, ব্রেকডাউন, ইভ্যালুয়েটের ক্ষেত্রে হচ্ছে কিওয়ার্ড হবে হচ্ছে ইভ্যালুয়েট, ডিটারমাইন, জাজ, গ্রেড, জাস্টিফাই। আর ক্রিয়েটের ক্ষেত্রে ডিজাইন, ফর্মুলেট, বিল্ড, ইনভেন্ট, এরকম হবে, ক্রিয়েট, ডেভেলপ। তাহলে অ্যাফেক্টিভ ডোমেনটা কি? অ্যাফেক্টিভ ডোমেনটা আমি আগেই বলেছি, এটা হচ্ছে আপনার অ্যাটিটিউড, ভ্যালু, ইমোশন, গ্রোথ, ফিলিং, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার অ্যাটিটিউডের সাথে জড়িত। ব্লুমস ট্যাক্সোনমির সেকেন্ড ডোমেইন, এই ডোমেইনটা এফেক্টিভ ডোমেইন ওয়াজ ডিটেইলড ইন 1964। এটা চারজন করছে, একজনের ডেভিড, একজনের বেঞ্জামিন, আর হচ্ছে বেটরাম। হ্যাঁ, এই এই তিনজনে হচ্ছে এইটা, এই থিওরিটা বা আমাদের এই ডোমেইনটাই করছে। এখানে ডোমেইনে কি, লোয়ার থিঙ্কিং অর্ডার থেকে হায়ার থিঙ্কিং অর্ডারের মধ্যে কি বলছে? রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালুইং, অর্গানাইজেশন আর ক্যারেক্টারাইজেশন। এফেক্টিভ ডোমেইনের ব্যক্তির আবেগ এবং অনুভূতির সাথে সম্পর্কিত। এফেক্টিভ ডোমেইনের মাধ্যমে শিক্ষার্থীর আগ্রহ, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধের পরিবর্তন এবং যথাযথ গুণবিচার ও খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বিকশিত হয়। উদাহরণ হিসেবে বলা যায় গণিতের প্রতি পজিটিভ অ্যাটিচিউড তৈরি করা। আপনার যে গণিতকে যে ভালোবাসেন তার প্রতি একটা পজিটিভ অ্যাটিচিউড তৈরি করাই কিন্তু আমার একটা এফেক্টিভ ডোমেইনের উদ্দেশ্য। আমরা যে এই যে ডিবেটকে ভালোবাসি, এটা তো আমাদের একটা পজিটিভ অ্যাটিচিউড তৈরি হয়েছে ডিবেটের প্রতি, তাই না? বলছে কি, ব্লুমস ট্যাক্সোনমি অলসো ইনক্লুড দ্য এফেক্টিভ ডোমেইন হুইচ এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য অ্যাড্রেসিং স্টুডেন্ট ইন্টারেস্ট, ভ্যালু, বিলিভ, অ্যাটিটিউড, অ্যাপ্রিসিয়েশন, ইমোশন, ফিলিং, মোটিভেশন অ্যান্ড পারসেপশন ইন দ্য লার্নিং প্রসেস। তাহলে রিসিভিং বলতে কি বোঝাচ্ছে? উইলিংনেস টু লিসেন। আপনি কোনো একটা জিনিস শুনতে চাচ্ছেন, গ্রহণ করা, কোনো কিছু শোনা, কোনো কিছুর প্রতি মনোনিবেশের ইচ্ছা বা কোনো কিছু সম্পর্কে ব্যক্তির সচেতনতাকে বোঝায়। উদাহরণস্বরূপ বলা যায়, অনেক সময় ছাত্ররা ক্লাসে উপস্থিত থাকার পরও শিক্ষকের প্রশ্ন উত্তর দিতে পারে না, কারণ তারা রিসিভিং করে না। এক্সাম্পল, লিসেন টু আদার উইথ রেসপেক্ট, লিসেন ফর দ্য রিমেম্বার দ্য নেম অফ নিউলি ইন্ট্রোডিউস পিপল। আপনি যদি রিসিভিং ক্যাপাসিটিটা থাকে, রিসিভিং এবিলিটি থাকে, তাহলে দেখা গেল আপনি যখন ছাত্ররা নিজেদেরকে পরিচয় দিবে আপনি সবার তাদের নাম মনে রাখতে পারবেন। রেসপন্ডিং কি? রেসপন্ডিং প্রতিক্রিয়া করা অর্থ হচ্ছে কোনো বিষয়ে ব্যক্তি বা শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ বা নির্দিষ্ট ঘটনার প্রতি প্রতিক্রিয়া করার প্রবণতা। কাজের ফলাফল, প্রতিক্রিয়ায় সম্মতি দান, প্রতিক্রিয়া ইচ্ছা বা প্রতিক্রিয়ার প্রতি এই যে মানে সন্তুষ্টির উপর নির্ভরশীল। বি উইলিং টু রেসপন্ড, আপনি রেসপন্ড করতে চাচ্ছেন, রিয়াক্ট করতে চাচ্ছেন। বি স্যাটিসফাইড টু রেসপন্ড, উদাহরণস্বরূপ বলা যায় গ্রুপ ডিসকাশনে অংশগ্রহণ করা। গ্রুপ ডিসকাশনে আপনি দুই একটা কথা বলতে চাচ্ছেন, অংশগ্রহণ করতে চাচ্ছেন, এটাই হচ্ছে রেসপন্ডিং এর উদাহরণ। উইলিং টু পার্টিসিপেট। তাহলে ভ্যালুইং কি? ভ্যালুইং হচ্ছে উইলিং টু ইনভলভ, মূল্য আরোপ করা। যেমন কোনো ঘটনা বা বস্তু আচরণের উপর মূল্য বা গুরুত্ব আরোপ করাকেই বোঝায়। মূল্য আরোপ ব্যক্তির মাঝে কতগুলো মূল্যবোধ আত্মস্থকরণের মাধ্যমে হয়ে থাকে, তার বাহ্যিক আচরণের মাধ্যমে প্রকাশিত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, যারা সুস্বাস্থ্যের গুরুত্ব বোঝে তারা নিয়মিত শরীরচর্চা করে। তার মানে সুস্বাস্থ্যের গুরুত্বটা আপনি বুঝতে পারছেন, সেই জন্যই আপনি হচ্ছে নিয়মিত শরীরচর্চা করতেছেন। অর্গানাইজেশন বলতে বোঝাচ্ছে বিচার ক্ষমতার মাধ্যমে প্রাধান্য অনুযায়ী বিভিন্ন মূল্যবোধের কে সংগঠিত করার দক্ষতা। এই দক্ষতার মাধ্যমে ব্যক্তি বিভিন্ন মূল্যবোধের মাধ্যমে দ্বন্দ্বগুলোকে সমাধানের মাধ্যমে নিজেদের মাঝে অনন্য মূল্যবোধের ধারণা সৃষ্টি করে। সংগঠন দক্ষতার মাঝে ব্যক্তির মূল্যবোধের মাধ্যমে তুলনা ও সম্পর্ক নিরূপণ করতে পারে। রিসলভ কনফ্লিক্ট, প্রায়োরিটাইজ ডিফারেন্ট ভ্যালু, টু ব্যালেন্স ফ্রিডম উইথ রেসপন্সিবিলিটি বিহেভিয়ার। কাজ ও আহার করা দুটাই গুরুত্বপূর্ণ, কিন্তু আহারের সময় হলে আহার করা, আবার কাজ শুরু করা, এখানে দুটার মধ্যে একটাকে এগিয়ে রেখেছি, তাই না? যে আমি তো বুঝতে পারতেছি যে
আমার কাজ এবং আহার করা দুইটা কাজ একই সাথে। কিন্তু এখন এখন কি করতে হবে, এখন খাওয়ার সময় তাকে খেয়ে নিতে হবে, তারপর হচ্ছে আমি দেখা গেল কাজটা করলাম, এরকম। উইলিংনেস টু অ্যাডভোকেট অফ অ্যান আইডিয়া, একটা আইডিয়াকে আমি হচ্ছে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর ক্যারেক্টারাইজেশনটা হচ্ছে কি, এটি এমন একটি মূল্যবোধ যার মাধ্যমে ব্যক্তি তার আচরণ নিয়ন্ত্রণ করে। শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত, সামাজিক, আবেগিক অভিযোজনের যোগ্যতা তৈরি করা। লেট হি অর হার ভ্যালু সিস্টেম কন্ট্রোল বিহেভিয়ার। যেমন সবসময় আপনি সময় মতো খাবার গ্রহণ করেন, অনিয়ম করেন না, কারণ এটা আপনার লাইফ স্টাইলের সাথে একত্রিত হয়ে গেছে। হ্যাঁ, এটা আপনার লাইফ স্টাইলের সাথে একত্রিত হয়েছে বলে আপনি সব সময় একবারে নির্দিষ্ট সময় আপনি খাবার গ্রহণ করেন বা নির্দিষ্ট সময় ঘুমাই পড়েন। হ্যাঁ, আবার সকাল সকাল ঘুম থেকে ওঠেন, কাউকে আপনার উঠাইতেও হয় না। উইলিংনেস টু চেঞ্জ ওয়ানস বিহেভিয়ার অন ওয়ে অফ লাইফ। এখন এটা যদি আমি শর্ট করি বলি, লোয়ার অর্ডার থেকে হাইয়ার অর্ডার থিঙ্কিং এ বলি, রিসিভিং উইলিংনেস টু লিসেন, রেসপন্ডিং উইলিংনেস টু পার্টিসিপেট, ভ্যালুইং উইলিংনেস টু ইনভলভ, আর হচ্ছে রিকগনিশন, অর্গানাইজিং হচ্ছে উইলিংনেস টু অ্যাডভোকেট অফ অ্যান আইডিয়া, আর ক্যারেক্টারাইজেশনে উইলিংনেস টু চেঞ্জ ওয়ানস বিহেভিয়ার অন ওয়ে অফ লাইফ। কিওয়ার্ড গুলা কি, ধরেন কিওয়ার্ড গুলা রিসিভিং এর ক্ষেত্রে আস্ক, রিকগনাইজ, রেসপন্ডিং এর ক্ষেত্রে অ্যাসিস্ট, এক্সামিন, ভ্যালুর ক্ষেত্রে জাস্টিফাইজ, ইনভাইটস, অর্গানাইজেশনের ক্ষেত্রে ইনিশিয়েটস, অর্গানাইজ, রিলেট, এক্সপ্লেইন, আর ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে ইনফ্লুয়েন্সেস, কোশ্চেন্স, ডিটারমিনেটস, তারপর হচ্ছে প্রপোজ, ভেরিফাইজ, সলভস। এখন সাইকোমোটো ডোমেইনের কথা বলছে, যে সাইকোমোটো আর.এইচ. দেব 1975 সালে এই সাইকোমোটো ডোমেইন টেক্সোনমিটা ডেভেলপ করেন। এখন এই ডোমেইন টেক্সোনমিতে উনি বলছেন কতগুলো ধাপের কথা বলছে। একটা হচ্ছে ইমিটেশন, ম্যানিপুলেশন, প্রিসিশন, আর্টিকুলেশন এবং হচ্ছে ন্যাচারালাইজেশন। ইমিটেশন ফিজিক্যাল সাইকোমোটর ডোমেইনের ক্ষেত্রে উদ্দেশ্য অর্জনের জন্য মন এবং পেশি একসাথে কাজ করে, যেমন হাতে কলমে কাজ করার সাথে সম্পর্কযুক্ত। সাধারণভাবে এটাকে মানে সাইকোমোটরটাকে বলা হয় কি, দক্ষতা বলা হয়। তাহলে মানুষের দৈহিক এবং মানসিক সক্রিয়তার বহিঃপ্রকাশকেই হচ্ছে আমাদের বলা হয় সাইকোমোটর। এই ধরনের দক্ষতা বিকাশের জন্য প্রয়োজন অনুশীলন। অনুশীলন ছাড়া কি দক্ষতা আসে না। তাহলে সাইকোমোটর ইকুয়াল টু কি, দক্ষতা। এখন বলছে সাইকোমোটর ডোমেন ডিলস উইথ দ্য ম্যানুয়াল অ্যান্ড ফিজিক্যাল স্কিল, ফিজিক্যাল ফাংশন, বডি মুভমেন্টস। ইট ইজ দ্য ডুইং ডোমেইন। Psychomotor physical examples include skills utilization, hand-eye coordination such as throwing a ball, driving a car, operating the machine, playing an instrument or typing. হ্যাঁ, বলছে হুবাহুব কপি করা। আপনি একটা জিনিস দেখলেন, তা দেখে হুবাহুব আপনি বানাচ্ছেন না, সম্পাদিত কোনো কাজ দেখে তা হুবাহুব করার চেষ্টা করা। যেমন কম্পিউটারে কোডিং শেখা শুরুতে অন্য কোনো কোডিং দেখে তা হুবাহুব করার চেষ্টা করা। যে কোনো ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে শেখার জন্য শুরুতে আপনাকে কি করতে হবে, হুবাহুব কপি করতে হবে। ডিরেক্টলি কপি অ্যাকশন সিন, রেপ্লিকেট হোয়াটস ডিরেক্টলি অবজার্ভ। আপনি যা দেখতেছেন তাই প্রথমে কপি করতে হবে শেখার ক্ষেত্রে, হ্যাঁ, স্কিলের ক্ষেত্রে। দ্বিতীয়টা হচ্ছে ম্যানিপুলেশন, আপনি যা শেখানো হয়েছে তার সাথে আরো কিছু যোগ করা। যেমন অনুকরণ না করেন, নির্দেশনা অনুযায়ী কাজ করা। আপনি অনুকরণ করতেছেন, আমাদের জব শিট দেখে কোনো নির্দিষ্ট লেসন নেওয়ার পর নির্দেশ অনুযায়ী কোনো কাজ দক্ষতার সাথে অর্জন করা। মানে জব শিট দিল, জব শিট অনুযায়ী আপনি কাজ করলেন। বলছে রিপ্রোডিউস অ্যাক্টিভিটিস বাই দ্য ইনস্ট্রাকশন অর মেমোরি, এবিলিটি টু পারফর্ম সার্টেন টাস্ক বাই মেমোরি অর follow instruction to build a model. হ্যাঁ, প্রিসিশনের ক্ষেত্রে বলছে কি, নিখুঁত ভাবে করা। এটা হচ্ছে পূর্বের কোনো কাজ নির্ভুলভাবে পুনরায় করা, কোনো ক্রিয়া বা কাজকে তার অনুপাত বা সঠিকভাবে বজায় রেখে নিজের মতো সম্পাদন করা। ওয়ার্কিং অ্যান্ড রিওয়ার্কিং সামথিং সো ইট উইল বি জাস্ট রাইট, পারফর্ম এ স্কিল or tasks without assistance, achieving desired level of the effectiveness and efficiency through practice, perform the skill with accuracy and exactness at the expert level. নিখুঁতভাবে কাজটা করা। হ্যাঁ, আর্টিকুলেশনের ক্ষেত্রে বলছে কি, মানে বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন করা, ধারাবাহিকতা এবং সুসম্পর্ক বজায় রাখা।
A learner coordinates and adapt a series of action to achieve harmony and internal consistency, combining a series of skill to produce a video that involves music, drama, color, sound, etc. যেমন একটা ভিডিও তৈরি করতে গেলে অনেকগুলো দক্ষতার সমন্বয় থাকতে হয়, যেমন আপনাকে মিউজিক জানতে হয়, ড্রামা জানতে হয়, কালার, লাইট, সাউন্ড, এগুলো ছাড়া সমন্বয় না করে কি আপনি ভিডিওটা তৈরি করতে পারবেন? করতে পারবেন না। তা নির্দিষ্ট লেভেলের পৌঁছানোর প্র্যাকটিসের মাধ্যমে। হ্যাঁ, ন্যাচারালাইজেশন বলতেছে কি, যে স্বল্প সময় এবং শ্রমে কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করা বা কায়িক এবং মানসিক দক্ষতা। মানে আপনার যে হ্যাবিচুয়েট হয়ে গেছেন, স্কিলটা ভিতরে ঢুকে ফেলেছেন, একেবারে নিজের মধ্যে স্কিলটা আত্মস্থ হয়ে গেছে, এই স্তরে দক্ষতা স্বভাবের অংশ হয়ে যায়, অতি সহজেই কাজটা সম্পাদন করতে পারেন। হ্যাঁ, দেখা গেল যে আপনি একটা কাজ করেন, এটা এখন সিরিয়াস কাজ, কিন্তু এটা আপনি এত মানে স্বাভাবিক হয়ে গেছে, ধরেন একটা সাপ ধরা, এটা আপনার স্কিলটা এমন পর্যায়ে চলে গেছে যে এটা আপনার জন্য খুব বড় কিছু না, আপনি যে কোনো সময়, হ্যাঁ, এটা আপনি ধরতে পারেন, যত ভয়ঙ্কর সাপই হোক। হ্যাঁ, এইটাই বলছে, ন্যাচারালাইজেশন ইজ দ্য এবিলিটি টু পারফর্ম অ্যাকশন ইন অ্যান অটোমেটিক, ইনটিউটিভ অর দ্য আনকনসিয়াস ওয়ে। যেমন দ্রুত নির্ভুলভাবে একটা কম্পিউটার পরিচালনা করতে পারার দক্ষতা, পিয়ানো বাজানোর সময় দক্ষতা পরিদর্শন করা, একটা টাইট সমান্তরাল পার্কিং স্পটে গাড়ি পার্কিং করার দক্ষতা, হ্যাঁ, আপনি না দেখে টাইপ করতে পারার দক্ষতা। এখন বলছে কি, এর জন্য যে ভার্বগুলো আছে সেগুলো হচ্ছে ইমিটেশনের ক্ষেত্রে কপি, ফলো, মিমিক, রিপিট; ম্যানিপুলেশনের ক্ষেত্রে হচ্ছে অ্যাক্ট, বিল্ড, এক্সিকিউট, পারফর্ম; প্রিসিশনের ক্ষেত্রে হচ্ছে আমরা বলি ডেমনস্ট্রেট, মাস্টার, পারফেকশনিজম; আর্টিকুলেশনের ক্ষেত্রে হচ্ছে অ্যাডাপ্ট, কনস্ট্রাক্ট, কম্বাইন, ক্রিয়েটস। এখন আর ন্যাচারালাইজেশনের ক্ষেত্রে আছে ক্রিয়েট, ডিজাইন, ডেভেলপ, এগুলো। আমরা জিনিস বুঝতে পারি কিনা জানি না, সেটা হচ্ছে এই যে আমাদের যে থিওরিগুলো আমাদেরকে দেখানো হলো, এর ফলে আমাদের লাভটা কি? এই যে ডোমেইন গুলা দেখানো হলে, ডোমেইন গুলা যে উপকারিতা কি? দেখেন, আমি একটা জিনিস আপনাদের একটু শেয়ার করি। আপনি এইখানে দেখেন, কগনিটিভ ডোমেইনে আছে রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভ্যালুয়েট, হ্যাঁ, এবং ক্রিয়েট। এখন ব্লুমস টেক্সোনমি লাগে তো হচ্ছে আপনার হচ্ছে, আমরা জানি লেসন প্ল্যান লেখার জন্য। হ্যাঁ, তো এখন আপনি রিমেম্বার, ধরেন আপনি প্রশ্ন করার ক্ষেত্রে ব্লুমস টেক্সোনমি কিভাবে আপনাকে হেল্প করতে পারে। আপনি সবগুলো 100 মার্কের প্রশ্ন রিমেম্বার থেকে দিলেন, তাহলে যে ছেলেটার মধ্যে ক্রিয়েটিভিটি আছে সে তো দেখা গেল ফেল করবে। তার মানে আপনি সবগুলো দিলেন আবার ক্রিয়েটিভ থেকে আর ইভ্যালুয়েট থেকে, সবগুলো ওই রকম কোশ্চেন করলেন, তাহলে এই যে রিমেম্বার এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেলে যে ছেলেগুলো আছে, যাদের লেভেল একটু মানে লোয়ার লেভেল, তারা কিন্তু দেখা গেল আবার ফেল করবে। তাহলে প্রশ্ন করার সময় কনসিডার করা হয় কেমন, রিমেম্বারের ক্ষেত্রে দেখা গেল 30 মার্কের রিমেম্বারে, যেগুলো মুখস্থ বিদ্যা লাগে। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং থেকে দেখা গেল 10 মার্ক দিল, তাহলে হলো 40; অ্যাপ্লাইতে থেকে দিলেও দেখা গেল 10 মার্ক, তাহলে 50। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যানালাইজ থেকে দেখা গেল দিল 20, তাহলে 70। হ্যাঁ, ইভ্যালুয়েট থেকে দিল 10, তাহলে 80, আর ক্রিয়েট থেকে দিল তাহলে 20। তাহলে যে ছেলেটা 80 পাবে বা 85 মার্ক পাবে, আপনি নিশ্চিত করে বলতে পারেন সে ক্রিয়েটিভ একটা ছেলে। কারণ এখানে কোশ্চেন যেটা করা হয়েছে, সবগুলো লেভেলকে কনসিডার করে কোশ্চেনটা করা হয়েছে। আর আপনি যদি রিমেম্বার লেভেলে কনসিডার করে সবগুলো কোশ্চেন করতেন, তাহলে দেখতেন আপনার হয়তোবা ছেলেরা পাস বেশি করতো, কিন্তু জব মার্কেটে গিয়ে কোনো ক্রিয়েটিভিটি তারা দেখাইতে পারতো না। তারা অবজেক্টিভ মুখস্থ করছে, অবজেক্টিভ মুখস্থ করে তাদের মধ্যে ওই পরীক্ষার খাতায় সে রাইট ডাউন করছে, কিন্তু আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, তারপর অ্যানালাইজ এবং ইভ্যালুয়েট এবং ক্রিয়েট কোনো কোনো ধরনেরই তাদের দক্ষতা নাই। তো আমাদের মূলত এটাই ছিল আমাদের লেকচার। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের কর্মকাণ্ডকে কবুল করুক এবং সদকা জারিয়া হিসেবে কবুল করুক। আপনারা যত বেশি প্র্যাকটিস করতে পারবেন সিবিএলএম গুলো, আরো
আপনাদের জন্য আরো একটা পজিটিভ মানে পজিটিভ সাপোর্ট দিবে। এগুলো আপনাদের অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমাদের এই কর্মকাণ্ডেতে আমরা দুইজন জড়িত ছিলাম। আমি মোহাম্মদ মাজেদুল ইসলাম, আর আমার সাথে ছিলেন রাজিয়া খান। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদেরকে কবুল এবং মঞ্জুর করুক। আসসালামু আলাইকুম।